কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন ৫ শ্রমিক। দগ্ধ হয়েছেন আরও ৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাই ছিল না। পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫,০০০ টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। তবে লাইটার তৈরির এই কারখানায় বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দুপুর ১টার পর লাগা আগুনে দিকবিদিক হয়ে পড়ে কারখানায় কর্মরত শ্রমিক সহ এলাকাবাসী। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুনের পরিমাণও বাড়তে থাকে। দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার এই গ্যাস লাইটার কারখানায় এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস লাইটার কারখানা স্থাপন করায় ক্ষোভ জানান স্থানীয়রা। আবার থেকে উঠবো, এর মধ্যে দেখি দেন এখানে শব্দ আইতে আছে, গ্যাস সিলিন্ডার বাস্ট আর গ্যাস ফ্যাক্টরি ছিল। এটা আগুনটা লাগছে আপনার ঠিক 12:30টার দিকে। ওই সবাই হঠাৎ করে বিস্ফোরণের শব্দে সবাই দৌড় দেওয়া হয়েছে। এটার ভিতরে ওই সাইনবোর্ডে একটা লেখা, ভিতরে কাজ করে আর একটা, এটা বছরে ৮-১০ বার আগুন লাগে। ভয়াবহ এই আগুনের ঘটনায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। একই মালিকের দুটি কারখানায় পানি স্বল্পতার কারণে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তার নিশ্চিত হতে পারেনি সংস্থাটি। আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে উদ্ধার হয় ৫ শ্রমিকের মরদেহ। নিহতদের দাফন কাফন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। এদিকে কারখানাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১ বছর আগে যখন ২ জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে এবং বন্ধ থাকবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে না কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় একজন নারী ও ২ পুরুষ সহ ৩ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্যের বিদ্যমান সংকট ও বিনিয়োগে বাধাগুলোর বিষয়ে জানতে চেয়েছেন তিনি। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বন্ধ হওয়া সরকারি বেসরকারি মিল কারখানা আবারও চালু করতে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি সংকট সহ উন্নয়ন খাতে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। দর্শক আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। জ্বালানি তেল নিয়ে দেশের চলমান অস্থিরতার মাঝে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ৪০ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন তিনি। প্রায় ২ ঘন্টার বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন তারা। ব্যবসায়ীদের সাথে আলোচনা, ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংকটি দেশের জ্বালানি সংকট নিরসন সহ বিভিন্ন খাতে বাজেট সহায়তা দেবে বলে জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে বের হওয়ার জন্য
আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। বন্ধ হওয়া মিল কারখানা পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। সমাধান দিয়ে আমরা আশা করি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টায় দোকানপাট ও শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। দোকান মালিক সমিতি সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তারা। দর্শক, শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। সন্ধ্যা ৬টা নাকি রাত ৮টায় বন্ধ হবে দোকান, এমন পাল্টাপাল্টি অবস্থানের মাঝেই সরকার ও দোকান মালিক সমিতির এই বৈঠক। এখানে আসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সারা দেশের দোকান মালিক সমিতির সদস্য ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ সময় সরকারের সিদ্ধান্তের বিপরীতে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি তোলেন দোকান মালিক সমিতির সদস্যরা। তবে বৈঠকে সরকারের অনড় অবস্থানের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। আমরা যে ক্যাবিনেট ডিসিশনটা হয়েছে সেই ক্যাবিনেট ডিসিশনটা ওনাদের জানিয়ে দিলাম এবং ওনাদের সহযোগিতা কামনা করলাম। সরকারের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুললেও শেষ পর্যন্ত সরকারের অবস্থানই মেনে নেয় দোকান মালিক সমিতি। আমরা প্রথমত সিদ্ধান্ত নিয়েছি, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে চলবো। তারপর আমরা আবেদন জানিয়েছি যদি সম্ভব হয় আমরা সকাল 11টার দোকান খুলবো, রাত্র 8টায় দোকান বন্ধ করবো। এটা হচ্ছে আমাদের আবেদন। এর সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। তারপর আমরা আবেদন জানিয়েছি রাত্র 11টা খুলবো, রাত্র 8টা পর্যন্ত আমরা চালাবো। মাননীয় মন্ত্রী বলেছেন উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের জানাবেন। আমরা 6টা বন্ধ করবো সারা দেশে। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ বৈঠকে সরকারের কাছে আরও 9টি দাবিও উত্থাপন করেন দোকান মালিক সমিতির সদস্যরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। তেলের অভাবে ঠিকমতো চাকা ঘুরছে না কৃষিযন্ত্রের। জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম জানান, দেশে এখনো অন্তত 15 দিনের জ্বালানি মজুত রয়েছে, কিন্তু সরবরাহ ঠিকমতো হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে আস্থার সংকট। আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনতে ভোক্তাদের অনুরোধ জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। দর্শক, অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পাম্পের সামনে দীর্ঘ লাইন, গেল প্রায় 1 মাসের চিত্রই এমন। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পের সামনে ঝুলছে পেট্রোল অকটেন নেই লেখা প্ল্যাকার্ড। ডিজেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন কৃষক, ফলে ঠিকমতো ঘুরছে না কৃষিযন্ত্রের চাকা, চলছে না সেচ যন্ত্র। ইরান যুদ্ধ শুরুর পর 1 মাসে 11টি জাহাজে দেশে এসেছে প্রায় 2,80,000 টন ডিজেল সহ মোট 3,27,000 টনের বেশি জ্বালানি। এর বাইরে ভারত থেকে পাইপলাইন এসেছে আরও 22,000 টন ডিজেল। অন্যদিকে একই সময়ে নির্ধারিত 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। ফলে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। মানুষরা আতঙ্কিত হচ্ছে ওই একটা চিন্তা করেই যে হ্যাঁ মজুদ আছে সরকার বলছে। দুটো জিনিস হচ্ছে, সরকারের বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। অতীতে আমাদের সরকাররা সবসময় মিথ্যাচারণ করেছে। বর্তমানে সরকার যে বলছে 7 দিনের আছে, সাধারণ মানুষ এটা বিশ্বাস করছে না। সাধারণ মানুষ ভাবছে যে পাম্পে তেল নাই, হঠাৎ করে এখান থেকে তেল বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং তারা ভাবছে যে নিশ্চয়ই সংকট আছে, এবং সংকট আরও সবচেয়ে বেশি আশঙ্কা যেটা, যুদ্ধ যতদিন চলতে থাকবে ভবিষ্যতের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই জ্বালানি বিশেষজ্ঞ আরও বলেন, বিশ্বে মাত্র 10-12টি দেশ নিজেদের জ্বালানি দিয়ে চলে, বাকিরা আমদানি নির্ভর। তবে সঞ্চালন ও বিপণন ব্যবস্থা জোরদার করে অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন তিনি। 10-12টা দেশ আছে
যারা সম্পূর্ণভাবে জ্বালানি স্বনির্ভর। আবার জাপানের মতো দেশে 90% জ্বালানি আমদানি করতে হচ্ছে। জ্বালানি আমদানি থেকে একেবারে সম্পূর্ণ নিরাপদ থাকবে এরকম জাতি খুব কম আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের জ্বালানি সরবরাহতা বৃদ্ধি করার জন্য, স্বনির্ভরতা বৃদ্ধি করার জন্য যা যা প্রয়োজনীয় কাজ করা দরকার সেগুলোকে আমাদের মনোযোগ দিতে হবে। বিপিসির হিসেবে দেশে বছরে 68 লাখ টনের মতো জ্বালানি তেল আমদানি হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এনে পরিশোধন করা হয়। আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় 6 লাখ টনের বেশি, যদিও মার্চে এসেছে 3 লাখ টনেরও কম। 1000 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস আমাদের উৎপাদন কমে গেছে আমাদের নিজস্ব সরবরাহ থেকে। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। হাম সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 18টি জেলার 30টি উপজেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। 6 মাস থেকে শুরু করে 59 মাস বয়সী শিশুরা প্রথম ধাপে টিকা নিতে পারবে। দুপুরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দর্শক, আরও জানাচ্ছেন হিমেল মাহবুব। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু 100 ছুঁই। আক্রান্ত হয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুসহ শত শত রোগী। এক সময় দেশে নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ এই রোগের প্রাদুর্ভাব বাড়ায় রোববার থেকে শিশুদের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আপনারা বলবেন জাতি যেন আতঙ্কিত না হয়। শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম আক্রান্তদের 82% শিশুর বয়স 6 মাস থেকে 5 বছরের নিচে। তাই রোববার শুরু হতে যাওয়া টিকা ক্যাম্পেইনে 6 মাস থেকে 5 বছরের শিশুদের টিকা দেওয়া হবে। এই পর্যন্ত যত রোগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রোগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সারা দেশের পরিবর্তে অতি ঝুঁকিপূর্ণ 18টি জেলা 30টি উপজেলায় এই টিকা প্রথম ধাপে দেয়া হবে। আসছে ঈদুল আজহার আগে সবাইকে টিকা ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য সরকারের। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। নিয়মিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। 5 বছরের নিচে যাদের হামের টিকা নেওয়া আছে তাদেরও নিতে হবে টিকা। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। যেসব শিশু হাম আক্রান্ত বা লক্ষণ আছে তারা টিকার বাইরে থাকবে। তবে শুধু আক্রান্ত শিশুদের ঝুঁকি কমাতে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান মন্ত্রী। শুধু আক্রান্ত চিকিৎসাধীন রোগীদেরকে ভিটামিন এ দেয়া হবে। হিমেল মাহবুব, 71, ঢাকা। 8 মাসে 6 ভাগের 1 ভাগ অর্থ ব্যয় করতে না পারলেও আসছে অর্থ বছর 4000 কোটি টাকার উপরে বরাদ্দ চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এর মধ্যে কেবল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে 2000 কোটি টাকা দাবি করেছে বেজা। বাড়তি বরাদ্দের চাহিদা রয়েছে বেবজা থেকেও। এছাড়া বিশেষ এলাকার জন্য চাওয়া হয়েছে আরও 100 কোটি। বিশেষজ্ঞরা মনে করেন অর্থ সংকটের এই সময়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ইমদাদ হোসাইনের রিপোর্ট। চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুর্বল অবস্থানের তালিকায় উপরের দিকে প্রধানমন্ত্রী কার্যালয়। এই সংস্থাটির অধীনেই রয়েছে বেজা, বিডা ও বেবজার মতো বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চলতি 2025-26 অর্থবছরে যাদেরকে 14টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 2784 কোটি টাকা, কিন্তু 8 মাসে ব্যয় করতে পেরেছে মাত্র 420 কোটি, যা মোট বরাদ্দের মাত্র 15%। অথচ এমন দুরবস্থার মধ্যেই আসছে 2026-27 অর্থবছরের বাজেটে এডিপি থেকে 4048 কোটি টাকা বরাদ্দ চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, যা বছর ব্যবধানে বাড়ছে 45%। এই বিশেষজ্ঞ মনে করেন বাস্তবায়নে চরম দুর্বলতার পরিচয় দেওয়া প্রতিষ্ঠানগুলোতে বাড়তি বরাদ্দের ক্ষেত্রে ভাবতে হবে সরকারকে। শুধুমাত্র বরাদ্দ বেশি নিলেই যে সেই অর্থ সঠিকভাবে ব্যয়িত হবে তা কিন্তু বলা যায় না, বরং যেটা প্রয়োজন তাতে সক্ষমতার বৃদ্ধি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বরাদ্দ চাওয়া সংস্থাগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যারা দাবি করেছে মোট অর্থের 57% বা 2,300 কোটি। এ অর্থের প্রায় 2,500 কোটি ব্যয় করা হবে মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে 3 প্রকল্প বাস্তবায়নে। এছাড়া মহেশখালী ও 2,500 অর্থনৈতিক অঞ্চলের জন্য চাওয়া হয়েছে বাকি অর্থ। আর 1,220 কোটি টাকার চাহিদা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এসব ব্যয়ের বাইরে বিশেষ এলাকার জন্য আলাদাভাবে 100 কোটি টাকা থোক বরাদ্দ চাওয়া হয়েছে এডিপি থেকে। যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, সেটা ভালোভাবে বিবেচনা করে তারপরে তাদের পরিকল্পনাটা গ্রহণ করা উচিত। আগামী অর্থ বছরের জন্য ভালোভাবে এগুলোকে বিবেচনা করা, কোন প্রকল্পগুলি বাস্তবায়ন করা যাবে, যুক্তিসঙ্গত কিনা, ব্যক্তিখাতের বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সেগুলো প্রয়োজন কিনা, এটা বিবেচনা করে পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করতে হবে। এসবের বাইরে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বিপরীতে বরাদ্দ চাওয়া হয়েছে আরও 82 কোটি টাকা। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। একটি রাজনৈতিক দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তারেক রহমান সেটি মোকাবেলা করে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। আরেক অনুষ্ঠানে সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিরোধী দলকে সতর্ক করে বলেন, সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায়। মামুন হোসাইনের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় যোগ দিয়ে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, একটি দল 2 মাস না যেতেই আন্দোলনের নামে হঠকারিতা শুরু করেছে। একবার 2 মাসের মধ্যে সবকিছু পাল্টে যাবে না, কিন্তু আপনারা যদি একবার 2 মাসের মধ্যেই বিরোধিতা শুরু করে হঠকারী কর্মসূচি দিয়ে যদি দেশের ক্ষতি করেন, এটার জন্য কিন্তু জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্র ও জাতীয় সংসদকে বাঁচিয়ে রাখতে হলে বিরোধী দলকে সতর্ক হয়ে চলতে হবে। আমরা সকলেই এই সংস্কারের পক্ষে। আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। তা আমি বিশ্বাস করি যারা এই যে ওয়াকআউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে এই দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, সংবিধানকে সামনে রেখেই সব সংস্কার করতে চায়। আমরা চাই সংবিধানকে রক্ষা রেখে এই সংবিধানের মধ্যে দিয়েই সকল সংস্কার আমরা করতে চাই। মামুন হুসাইন, 71, ঢাকা। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবিলা করবে। গণভোটের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে বিএনপি মুনাফিকি করেছে বলেও মন্তব্য করেন জোটের নেতারা। এ সময় জ্বালানি সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনাও করেন বক্তারা। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো মাঠের কর্মসূচিতে জামায়াত, এনসিপি সহ 11 দল। বায়তুল মোকাররমের উত্তর গেটে 4 দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড হাতে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল। আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। জনগণের সংবিধান, আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই যে আজকে একটা চমৎকার একটা প্রতিযোগিতার ভিত্তিতে আপনার অনুষ্ঠান করে
আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে যখন আমাদের শিশুরা বা কিশোরীরা যখন পুরস্কার পেয়েছে জেনে যখন পুরস্কার নিচ্ছিল তারা আবেগে অভিভূত হয়ে যাচ্ছিল। অর্থাৎ এই ৮৬,০০০ প্রতিযোগীদের মধ্যে থেকে বেরিয়ে আসা এবং তার মধ্যে থেকে পুরস্কার পাওয়া এটা নিঃসন্দেহে অত্যন্ত কৃতিত্বের কাজ। আমি আশা করব এই ধরনের প্রতিযোগিতা আরও হবে এবং তারা ভবিষ্যতে আরও ভালো করবে। প্রিয় সুধীবৃন্দ, আমি সুধীবৃন্দের মধ্যে আমার মেয়ে আর অপর্ণা বসে আছে সামনে, তাকে আমি একটু স্পেশালি আপনার অ্যাড্রেস করতে চাই। সে সবসময় আমি দেখেছি যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে সে সবার আগে আসে এবং এই কাজগুলো সে সবসময় সমর্থন করে। একটি কথা আমি আপনাকে বলতে চাই যে আমরা একটা বিশেষ একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে এখানে উপনীত হয়েছি। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা একটা নতুন সুযোগ তৈরি করেছি। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এইবার আমি যেটা বলি, যেটা শর্মাদা বলেছেন, আমি একটু ভিন্নভাবে দেখি। আমি বলি যে এইবার বাংলাদেশের সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা প্রেমিক, যারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীনতার বিষয়টাকে বিশ্বাস করে, তারা তাদের দায়িত্ব পালন করেছে এবারকে নির্বাচনের অংশ নিয়ে। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার রাজা বাংলাদেশ ফাইনালে ভারতের দম্ভর চূর্ণ করে বুক চিতিয়ে ম্যাচ জিতিয়ে দেশে এসেছেন সুলিভান ব্রাদার্স এবং মিঠুরা। দর্শক, চ্যাম্পিয়নদের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী শেখ আশিক। আমরা আরও তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আশিক, তারা তো এই ইতোমধ্যেই চলে এসেছে বাংলাদেশে, সেখানে কি কি আয়োজন দেখছেন? ক্রীড়া প্রতিমন্ত্রীও সেখানে এসে পৌঁছেছেন, এই বিষয়ে আমরা জানি। আপনি কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি জানাবেন। লাবণী, কিছুক্ষণ আগে ফুটবলারদের বহনকারী ফ্লাইট ল্যান্ড করেছে এবং ফ্লাইটে যে অন্য যাত্রীরা ছিল তাদেরকে আগে নামার সুযোগ দেওয়া হয়েছে এবং এরপরেই বিমান থেকে ফুটবলাররা নেমেছেন। ফুটবলাররা এখন বিমান থেকে নেমে তাদের আনুষ্ঠানিকতা, লাগেজ গ্রহণ সহ বিভিন্ন যে এয়ারপোর্টে যে সকল আনুষ্ঠানিকতা আছে সেগুলো সারার জন্য তারা এগিয়ে গেছেন। ফুটবলারদের অনেকের সাথে কথাও হচ্ছিল হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে। তারা জানাচ্ছিলেন যে তারা আসলে এত ভ্রমণ ক্লান্তি, এত কিছু সব কিছু ফেলে আসলে খুবই এক্সাইটেড বাইরে আসার জন্য, কারণ তারাও জানে যে বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে, দর্শকরা অপেক্ষা করছে এবং তাদের জন্য যে সকল আয়োজন করা হয়েছে সেগুলো সম্পর্কে তারা বেশ ভালোভাবেই জানে। তো এখন বিমানবন্দরে আরও আধা ঘন্টা 40 মিনিট আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসেছেন। তিনি ভেতরে গেছেন, নিশ্চয়ই ফুটবলারদের সঙ্গে কথা বলবেন। বাফুফের একাধিক কর্মকর্তা এসেছেন, তারাও আরও আগেই এসে বিকালবেলায় চলে এসেছেন। তারাও কথা বলবেন ফুটবলারদের সঙ্গে ভেতরে এবং এরপর ছাদখোলা যে বাসের আয়োজন করা হয়েছে সেই বাস কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে চলে আসবে। তো সেই বাসের অপেক্ষা, এবং বাস চলে আসলেই ফুটবলাররা বাইরে বের হবেন এবং বাসে করে হাতিরঝিলের এমফি থিয়েটারে যাবেন ফুটবলাররা। সেখানে আমাদের দুই সহকর্মী সাইফুল রূপক এবং নাহিয়ান বিন জসিম আছেন, তাদের মাধ্যমেও আমরা বিভিন্ন আপডেট জানতে পারবো এবং রাস্তার পুরোটা আপডেটও আমরা দেখানোর চেষ্টা করব খেলাযোগের মাধ্যমে। তো এই আয়োজনগুলো আসলে তাদের জন্য অনেক আয়োজন হয়েছে, এখন শুধু ফুটবলারদের বাইরে বের হয়ে আসার অপেক্ষা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা পুরো আয়োজনের সকল তথ্য দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।